সংঘর্ষ এড়াতে সিরিয়ার আকাশে রুশ মার্কিন যৌথ বিমান মহড়া। সংকট সমাধানে আসাদের ক্ষমতায় থাকা না থাকা গুরুত্বপূর্ণ নয় বলছে রাশিয়া। রুশ বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে কোনো উত্তপ্ত বলয়ে প্রবেশ করেছিল জানালেন তদন্তকারীরা। যাত্রীদের লাশ শনাক্তকরণ প্রক্রিয়া শুরু। প্রথমবারের মতো শান্তি আলোচনায় বসতে যাচ্ছে তাইওয়ান ও চীন। এই সিদ্ধান্তের বিরোধিতা করে তাইপেতে বিক্ষোভ। এবং সীমান্তে অব্যাহত বিক্ষোভের ঘটনায় নেপালে দেখা দিয়েছে জ্বালানি সংকট। পুলিশের গুলিতে ভারতীয় নিহতের ঘটনায় নয়াদিল্লির বিচার দাবি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী। সিরিয়ার আকাশে মার্কিন ও রুশ বিমানের অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ এড়াতে প্রথমবারের মতো যৌথ বিমান মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। একই সঙ্গে সিরিয়ার মধ্যপন্থী বিদ্রোহীদের তথ্যের ভিত্তিতে আইএস অবস্থানে বিমান হামলা চালানোর কথা জানিয়েছে মস্কো। সিরিয়া সংকট সমাধানের ক্ষেত্রে প্রেসিডেন্ট আসাদের ক্ষমতায় থাকা না থাকা রাশিয়ার কাছে গুরুত্বপূর্ণ নয় বলে মন্তব্য করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে আগামী সপ্তাহে মস্কোয় সিরীয় সরকার ও বিদ্রোহীদের মধ্যে বৈঠক আহ্বান করা হলেও এখনই বিরোধী পক্ষের রাশিয়ায় শান্তি আলোচনায় বসার সময় হয়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার প্রথমবারের মতো মার্কিন সমর্থিত মধ্যপন্থী বিদ্রোহীদের তথ্যের ভিত্তিতে সিরিয়ার দেইর এজ-জোর, ইত্রিয়া ও আলেপ্পোর পূর্বাঞ্চলে আইএস জঙ্গিদের ২৪টি অবস্থানে ১২ দফা বিমান হামলা চালানোর কথা জানায় রুশ সামরিক বাহিনী। একদিন সিরিয়ার হোমস ও দামেস্কে রুশ বিমান হামলা পরবর্তী ধ্বংসযজ্ঞের ভিডিও প্রকাশিত হয় অনলাইনে। এতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহতের দাবি করা হয়। সিরিয়ায় অভিযান শুরুর পর এ পর্যন্ত জঙ্গিদের ২,০০০-এরও বেশি অবস্থানে বিমান হামলা চালানোর কথা জানায় রুশ প্রতিরক্ষা দপ্তর। ২৫ থেকে ৩০,০০০ বিদেশি যোদ্ধা আইএসের হয়ে যুদ্ধ করছে বলেও জানানো হয়। সিরীয় সরকারি বাহিনীও দামেস্কে বিদ্রোহীদের অবস্থানে বিমান হামলা চালায়। বিদ্রোহীরা হামলা এড়াতে বেসামরিক লোকজনকে মানবঢাল হিসেবে ব্যবহার করার পরও সরকারি বাহিনী ঘৌটা অঞ্চলে অভিযান অব্যাহত রেখেছে বলে স্থানীয়দের বরাত দিয়ে জানায় আল জাজিরা। এমন পরিস্থিতিতে মঙ্গলবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক সাক্ষাৎকারে সিরিয়ায় আসাদ সরকারের ক্ষমতায় থাকা রাশিয়ার কাছে গুরুত্বপূর্ণ নয় বলে মন্তব্য করেন। আমরা কখনো বলিনি আসাদকে ক্ষমতায় রেখে সিরিয়ার সংকট সমাধান করতে হবে। আমরা এও বলিনি যে প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে। তার ক্ষমতায় থাকা না থাকা নির্ভর করে সেখানকার জনগণের ওপর। সিরিয়াকে রক্ষার জন্যই আমরা সে দেশের সরকারের সঙ্গে একযোগে জঙ্গিদের দমনে কাজ করছি। এ অবস্থায় রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিরীয় সংকট নিয়ে আলোচনার জন্য মস্কো সফরে যাচ্ছেন সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্টেফান দে মিস্তুরা। আর রুশ পররাষ্ট্র দপ্তর জানিয়েছে আগামী সপ্তাহে মস্কোয় সিরীয় সরকার ও মধ্যপন্থী বিদ্রোহীদের মধ্যে এক বৈঠক আয়োজনের উদ্যোগ নিচ্ছেন তারা। তবে এমন কোন আলোচনায় আসাদ বিরোধী বিদ্রোহীদের অংশ নেওয়ার সময় এখনো হয়নি বলে মনে করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সিরীয় সংকট সমাধানে ভিয়েনা সম্মেলনে নিঃসন্দেহে কিছু বিষয় অগ্রগতি হয়েছে। তবে যেসব বিষয়ে বিভিন্ন পক্ষের মধ্যে মতপার্থক্য রয়ে গেছে সেগুলো নিয়ে আবারও আলোচনায় বসতে হবে। এর আগে সিরীয় বিদ্রোহীদের আলোচনার টেবিলে বসার কোনো কারণ নেই। সিরীয় সংকট নিয়ে আলোচনা আয়োজনের ক্ষেত্রে রুশ মার্কিন ভিন্ন মত ফুটে উঠলেও সেদেশের আকাশে প্রথমবারের মতো সমন্বিত বিমান মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। সিরিয়ার আকাশে রুশ ও মার্কিন যুদ্ধবিমানের অনাকাঙ্ক্ষিত সংঘাত এড়াতে দেশ দুটির মধ্যে গত মাসে চুক্তি হওয়ার পর মঙ্গলবার ৩ মিনিটের জন্য এই নিরাপত্তা মহড়া চলে বলে জানায় পেন্টাগন। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। সিরিয়ায় বিদ্রোহীদের প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে মার্কিন বিশেষ সামরিক বাহিনী। লেবাননের আল মায়াদিন টেলিভিশনের বরাত দিয়ে আরটি জানায় এরই মধ্যে মার্কিন সামরিক বাহিনীর একটি বহর সিরিয়ায় লাতাকিয়ায় পৌঁছেছে। ওই প্রদেশের সালমা শহরে মধ্যপন্থী বিদ্রোহীদের প্রশিক্ষণে কাজ শুরু করেছে তারা। রাশিয়ার আপত্তি সত্ত্বেও গত শুক্রবার সিরিয়ায় প্রায় ৫০ জনের একটি সামরিক দল পাঠানোর ঘোষণা দেয় ওয়াশিংটন। লাতাকিয়া প্রদেশে রুশ ঘাঁটি থেকে বিমান হামলা পরিচালনা করছে রাশিয়ার যুদ্ধ বিমান। চার বছর পেরিয়ে ৫ বছরে পা রেখেছে সিরিয়ার গৃহযুদ্ধ। রাশিয়ার বিমান বাহিনীর সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুদ্ধে অগ্রগতি পাওয়ার দাবির পর এবার সেখানে প্রথমবার আকাশ যুদ্ধে পারদর্শী F-15CS যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে এ ঘটনা সিরিয়া যুদ্ধে নতুন মাত্রা নিয়ে আসবে।
গেল ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়ার আইএস অবস্থানগুলোতে হামলা শুরু করে রুশ যুদ্ধ বিমানগুলো। রাশিয়ার বিমান বাহিনীর দাবি, হামলা শুরুর পর থেকেই আইএসের বিরুদ্ধে যুদ্ধে উল্লেখযোগ্য অগ্রগতি পেয়েছে তারা। কিন্তু শুরু থেকে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর অভিযোগ, আইএস বিরোধী যুদ্ধের নামে রাশিয়া সিরিয়ায় আসাদ বিরোধী বিদ্রোহীদের ওপর হামলা চালাচ্ছে। এর মাধ্যমে রাশিয়া দেশটিতে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারকে টিকিয়ে রাখতে চায় বলেও অভিযোগ তাদের। এ পরিস্থিতিতে সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাতে দেশটির সংবাদ মাধ্যম ডেইলি বিস্ট খবর প্রকাশ করে, সিরিয়ায় আইএস বিরোধী যুদ্ধে বেশ কয়েকটি F-15CS যুদ্ধ বিমান পাঠাচ্ছে পেন্টাগন। এই বিমানগুলো শুধুমাত্র আকাশ যুদ্ধে ব্যবহারের জন্যই বিশেষভাবে তৈরি। পেন্টাগন মুখপাত্র লরা সিল জানান, কয়েকদিনের মধ্যেই বিমানগুলো তুরস্কের ইনসারলিক বিমান ঘাঁটিতে পাঠানো হবে। সেগুলো সিরিয়ায় আইএস বিরোধী যুদ্ধে ব্যবহৃত অন্যান্য বিমানগুলোকে সহায়তা করতেই পাঠানো হচ্ছে বলেও জানান তিনি। তবে সংবাদ মাধ্যমটির ধারণা, সিরিয়ায় রুশ সুখোই 13 বিমানের উপস্থিতির জবাবে F-15CS যুদ্ধ বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। সুখোই 13 বিমানগুলো বিশেষভাবে আকাশ যুদ্ধে ব্যবহারের জন্যই তৈরি। মার্কিনীদের এ ধরনের বিমান পাঠানো সিরিয়া সংকটে নতুন মাত্রা যোগ করবে বলেও মত তাদের। জাতিসংঘের হিসেব মতে সিরিয়ায় গেল 4 বছরের গৃহযুদ্ধে 2.5 লাখেরও বেশি নাগরিক নিহত হয়েছেন, আর সর্বস্ব হারিয়ে গৃহহীন হয়েছেন 40 লাখেরও বেশি মানুষ। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। সিনাইয়ে বিধ্বস্ত রুশ বিমান সংস্থা মেট্রোজেটের A321 বিমানটি বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তে কোনো উত্তপ্ত বলয়ের মধ্যে প্রবেশ করেছিল। স্যাটেলাইট থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই কথা জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। মৃতদেহের আঘাতের চিহ্ন বিশ্লেষণ করে মিশরীয় চিকিৎসকরাই একই ধরনের কথা জানিয়েছেন। এদিকে সেন্ট পিটার্সবার্গে বিমানটির যাত্রীদের লাশ শনাক্ত করার প্রক্রিয়া শুরু করেছে কর্তৃপক্ষ। নিহতদের প্রতি শ্রদ্ধা জানান স্বজন ও স্থানীয় অধিবাসীরা। প্রিয়জন হারানো শোকাহত মানুষগুলো জড়ো হয়েছেন রাশিয়ার পুলকুভা বিমানবন্দরে। থরে থরে সাজানো হয়েছে শ্রদ্ধার ফুল। শোক আর শ্রদ্ধার মিশেলে এক বিষাদময় পরিবেশ। শুধু স্বজনরাই নয়, এসেছেন স্থানীয় বাসিন্দারাও। আসন্ন হ্যালোইন উৎসবও ম্লান হয়ে গেছে তাদের। বলছেন, এমন দিনে কোনো উৎসবে যোগ দেওয়া সম্ভব নয়। আমি মনে করি মানুষ মারা যাওয়ার পর আর ফুল দিয়ে কোনো লাভ নেই, কিন্তু তারপরও আমি এখানে এসেছি, নিজেকে দূরে রাখতে পারিনি। বিমান বিধ্বস্ত হয়ে যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য আমাদের আর কিছুই করার নেই, কিন্তু আপনজনের বিদায় আমাকে গভীর বেদনায় আচ্ছন্ন করে রেখেছে। সোমবার প্রথম দফায় 162টি লাশ সেন্ট পিটার্সবার্গে পৌঁছানোর পর শুরু হয়েছে শনাক্তের প্রক্রিয়া। গেল 24 ঘন্টায় 9 জনের লাশ শনাক্ত করেছি আমরা। ফরেনসিক বিশেষজ্ঞরা অন্যান্য মৃতদেহ শনাক্তের কাজ করে যাচ্ছেন। এই অবস্থায় রুশ সংবাদ মাধ্যম জানায়, এক মিশরীয় চিকিৎসক জানিয়েছেন, নিহতদের দেহের আঘাতের ধরন পর্যালোচনা করে তাদের মনে হয়েছে মাঝ আকাশে উচ্চ তাপমাত্রার সংস্পর্শে আসে সেগুলো। এতে মনে হয় কোনো বিস্ফোরণে বিধ্বস্ত হয়ে থাকতে পারে বিমানটি। মার্কিন উপগ্রহে ধারণ করা তথ্যেও এমন আশঙ্কা প্রকাশ করা হয়েছে। মার্কিন বিমান চলাচল কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা এপি জানায়, মার্কিন উপগ্রহে ধরা পড়া ইনফ্রারেড সংকেত থেকে অনুমান করা হচ্ছে যে ভেঙে পড়া আগ মুহূর্তে বিমানটিতে কোনো ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। হতে পারে কোনো বিস্ফোরণ থেকে তা ঘটেছে, অথবা বিমানটির ইঞ্জিন অথবা তেলের ট্যাঙ্কেও বিস্ফোরণ ঘটতে পারে। এদিকে ভয়েস রেকর্ডারে রুশ মেট্রোজেট প্লেনটি বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তে ককপিট থেকে কিছু অসংলগ্ন শব্দ শোনা গেছে বলে মিশরীয় তদন্ত কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে রাশিয়ার গণমাধ্যম। তাই গুরুত্ব দেওয়া হচ্ছে বিধ্বস্ত মেট্রোজেটের ককপিটের ভয়েস রেকর্ডারের তথ্য উপাত্ত বিশ্লেষণে। এদিকে জঙ্গি সংগঠন আইএস আবারও সিনাই যাত্রীবাহী বিমানটি ভূপাতিত করার দাবি করেছে। এ দাবির সপক্ষে প্রমাণ হিসেবে দুই জঙ্গির কথোপকথনের একটি ভিডিও প্রকাশ করেছে তারা। মঙ্গলবার প্রচারিত ওই বার্তায় নতুন হামলার হুমকিও দেওয়া হয়। জাহিদুর রহমান, সময় সংবাদ। দক্ষিণ সুদানের রাজধানী জুবায় কার্গো বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত হয়েছেন 41 আরোহী। তবে বেঁচে গেছেন এক শিশু সহ 3 জন। আরোহীদের মধ্যে 5 রুশ ক্রু ও 7 যাত্রী ছিলেন বলে জানায় কর্তৃপক্ষ। বুধবার দেশটির জুবা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে বিধ্বস্ত হয় বিমানটি। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, বিমানবন্দরের কাছের এক নদীর তীরে রাশিয়ায় নির্মিত এই বিমানটির ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে দেখা যায়। বিমানবন্দরের এক পরিচালকের দাবি, এক শিশু সহ 3 আরোহীকে জীবিত উদ্ধার করা হয়েছে। যদিও পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছেন এ সংখ্যা 2-এর বেশি নয়। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। তেল আবিবে আরো এক ফিলিস্তিনির ওপর গুলি চালিয়েছে ইসরায়েলি পুলিশ। হেব্রনে একটি রেডিও স্টেশনে পুলিশের হামলা।
প্রথমবারের মতো আলোচনার টেবিলে বসতে যাচ্ছে বৈরী দুই দেশ চীন ও তাইওয়ান। মঙ্গলবার তাইওয়ানের প্রেসিডেন্ট মা ইং-জিউর কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। এরই মধ্যে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে বৈঠকের বিরুদ্ধে তাইপেতে পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ শুরু করেছে দেশটির সাধারণ নাগরিকদের একটি দল। তাইওয়ানের প্রেসিডেন্ট মা ইং-জিউর কার্যালয় থেকে যখন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকের খবর নিশ্চিত করা হয়, তখন আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর শীর্ষে উঠে আসে এই সংবাদ। গণমাধ্যমগুলো বলতে শুরু করে ৬৬ বছর পর এই বুঝি গলতে শুরু করেছে বৈরী এই দুদেশের মধ্যকার বরফ। সবকিছু ঠিক থাকলে আগামী শনিবার সিঙ্গাপুরে মা ইং-জিউ এবং শি জিনপিং মুখোমুখি টেবিলে বসবেন। এই বৈঠককে ঐতিহাসিক বলে এরই মধ্যে আখ্যা দিয়েছে গণমাধ্যমগুলো। চলছে আলোচ্য বিষয় নিয়ে জল্পনা কল্পনা। তাইপে সরকারের মুখপাত্র জানিয়েছেন, পুরো তাইওয়ান প্রণালী জুড়ে শান্তি স্থাপন করার জন্য উভয় দেশ আলোচনায় বসতে যাচ্ছে। বেজিংও এই খবর নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্র এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। এই আলোচনা দুদেশের বৈরী সম্পর্ক উন্নয়নে সাহায্য করবে বলে জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। আমি আশা করছি দুই দেশ তাদের সম্পর্ক উন্নয়নের দিকে এগিয়ে যাবে এই আলোচনার মাধ্যমে। এদিকে বৈঠকের ঘোষণা প্রচারিত হওয়ার পরই তাইপের পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ শুরু করে সেখানকার সাধারণ নাগরিকরা। তারা বলছে, চীন তাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করে চলেছে, তাই চীনের সাথে বৈঠকে বসা অনর্থক। 1935 সালে মাও জেদং এর নেতৃত্বে চীনে কমিউনিস্ট পার্টির লং মার্চ শুরু হলে চিয়াং কাই শেকের নেতৃত্বে ক্ষমতায় থাকা জাতীয়তাবাদীদের সাথে যুদ্ধ শুরু হয়। 1949 সালে কমিউনিস্টদের বিজয়ের মধ্য দিয়ে অবসান ঘটে চীনের সেই গৃহযুদ্ধের। সেই সাথে বিচ্ছিন্ন হয়ে যায় তাইওয়ানও। জাতীয়তাবাদীরা সদলে আশ্রয় নেয় চীনের এককালের প্রদেশ ফরমোজায়। এই ফরমোজাই পরে তাইওয়ান নামে স্বাধীনতা ঘোষণা করে। এই বিচ্ছিন্নতা কখনো মেনে নেয়নি চীন। তাইওয়ানকে নিজেদের একটি প্রদেশ বলেই দাবি করে আসছে তারা। অন্যদিকে তাইওয়ান ৬৬ বছর ধরেই নিজেদের দাবি করে আসছে স্বাধীন রাষ্ট্র হিসেবে। 2008 সালে ক্ষমতায় আসার পর চীনের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেন মা ইং। এরই পরিপ্রেক্ষিতে এই আলোচনায় বসার কথা জানালো তাইওয়ান। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। নেপালের নতুন সংবিধানের বিরুদ্ধে মদেশীয় সম্প্রদায়ের বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিক্ষোভকারীরা সীমান্ত আটকে রাখায় দেশ জুড়ে দেখা দিয়েছে মারাত্মক জ্বালানি সংকট। এদিকে নেপালের পুলিশের গুলিতে একজন ভারতীয় নাগরিক নিহতের ঘটনার বিচার দাবি করেছে বিক্ষোভকারীরা। মঙ্গলবার নেপাল ও ভারত সীমান্তে শত শত মাদেশি বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছোড়ে নেপালের পুলিশ। নেপালের নতুন সংবিধানের বিরুদ্ধে 1 মাসের বেশি সময় ধরে বিক্ষোভ করে আসছে তারা। তাদের অভিযোগ, নেপালের নতুন সংবিধানের কারণে পার্লামেন্টে মাদেশিদের প্রতিনিধিত্ব কমে যাবে। তারা আমাদের দমন করতে চায় এবং আমাদের সম্প্রদায়ের লোকজনকে মেরে ফেলতে চায়, কিন্তু আমরা পিছু হটবো না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। গত আগস্ট মাস থেকে বিক্ষোভ অব্যাহত থাকায় ভারত থেকে আসা শত শত পণ্যবাহী ট্রাক আটকে পড়ে ভারত নেপাল সীমান্তে। ভূমিকম্পে বিধ্বস্ত নেপাল জ্বালানি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য পুরোপুরি ভারতের উপর নির্ভরশীল। এই পরিস্থিতিতে শত শত পণ্যবাহী ট্রাক সীমান্তে আটকে পড়ায় নেপালে দেখা দিয়েছে মারাত্মক জ্বালানি সংকট। তবে এই চাহিদা মেটাতে গত মাসে জ্বালানি আমদানির জন্য চীনের সঙ্গে একটি চুক্তি সই করেছে নেপাল। এই চুক্তি অনুযায়ী সোমবার থেকে নেপালে জ্বালানি সরবরাহ শুরু করেছে চীন। চীন থেকে জ্বালানি আমদানি চুক্তি অনুযায়ী আমরা ইতোমধ্যে নেপাল চীন সীমান্তের ক্যারাঙে 12টি ট্যাঙ্কার পাঠিয়েছি এবং আরো 22টি ট্যাঙ্কার পাঠাবো। এর আগে সোমবার বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের সময় সীমান্তের চেকপোস্টে নেপালের পুলিশের গুলিতে এক ভারতীয় যুবক নিহত হয়। এতে উত্তেজনা আরো ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা ভারতীয় যুবক নিহত হওয়ার ঘটনার সমালোচনা করে এর সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিচার দাবি করে। শিরিন আক্তার, সময় সংবাদ। ভারতের পূর্বাঞ্চলীয় প্রদেশ বিহার থেকে 2 মাওবাদী নেতাকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এই তথ্য জানিয়েছে। সোমবার বিহারের সন্ত্রাস বিরোধী অভিযানে রামদেব যাদব ও রামদেব বাবা নামে ওই 2 মাওবাদী নেতাকে আটক করা হয় বলে জানায় তারা। এই অভিযানে ইন্দিরা দেব যাদব নামে আরও এক বিচ্ছিন্নতাবাদীকে আটক করে পুলিশ। এই 2 নেতা বিহার সংলগ্ন ঝাড়খণ্ডে প্রায় 50টি সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে প্রমাণ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ইন্দোনেশিয়ায় আটক ভারতের কুখ্যাত সন্ত্রাসী ছোটা রাজনকে মঙ্গলবার ভারতে ফিরিয়ে আনার কথা থাকলেও বালি দ্বীপের আগ্নেয়গিরি থেকে হঠাৎ উদ্গীরণের ফলে ফ্লাইট বাতিল হয়ে যাওয়ায় সেটা সম্ভব হয়নি। মঙ্গলবার ইন্দোনেশিয়ার পুলিশ কর্তৃপক্ষের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে গণমাধ্যম। বুধবার তাকে ভারতে ফিরিয়ে আনার সম্ভাবনা রয়েছে বলেও জানায় তারা। গত রোববার রাজেন্দ্র শ্রীবাস্তব নিগালজে ওরফে ছোটা রাজনকে সিডনি পালানোর সময় ইন্দোনেশিয়ার বিমানবন্দর থেকে আটক করা হয়। মুম্বাইয়ে প্রায় 17টি হত্যা মামলায় জড়িত এই কুখ্যাত সন্ত্রাসীকে অনেকদিন ধরেই খুঁজছে ভারতের নিরাপত্তা বাহিনী। সোমবার মুম্বাই পুলিশের সঙ্গে ভারতের আরেক কুখ্যাত মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের সম্পর্কের বিষয়ে মন্তব্য করে আবারও গণমাধ্যমের আলোচনায় আসে ছোটা রাজন। আবারও মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। তেল আবিবে ইহুদিকে ছুরিকাঘাতের অভিযোগে আরও এক ফিলিস্তিনের ওপর গুলি চালিয়েছে ইসরায়েলি পুলিশ। পশ্চিম তীরের হেব্রনে একটি রেডিও স্টেশনে হামলা চালিয়ে তাদের সম্প্রচার বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। চলমান সংঘর্ষ সহিংসতার ফলে ইসরায়েল ফিলিস্তিনের অর্থনীতি ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে জানিয়েছে ফিলিস্তিনের ব্যবসায়ী সংগঠনগুলো। মঙ্গলবার পশ্চিম তীরে ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনি আন্দোলনকারীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পশ্চিম তীর। আন্দোলনকারীদের অভিযোগ, পশ্চিম তীরে নিহত 2 কিশোরের জানাজায় ফিলিস্তিনিদের ওপর রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। ইসরায়েলিরা আন্দোলনকারীদের ব্যাপক মারধর করে বলেও জানায় তারা। এরই মধ্যে তেল আবিবে এক ইহুদি নারীর ওপর ছুরি হাতে হামলার অভিযোগে এক ফিলিস্তিনি তরুণের ওপর গুলি চালায় ইসরায়েলি পুলিশ। ওই তরুণের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় গণমাধ্যম। একই দিন হেব্রনের আল হরিয়া রেডিও স্টেশনে হামলা চালিয়ে সম্প্রচার বন্ধ করে দেয় ইসরায়েলি বাহিনী। তেল আবিবের অভিযোগ, ওই রেডিও উস্কানিমূলক খবর প্রচার করছিল। তবে এই অভিযোগ অস্বীকার করে রেডিও কর্তৃপক্ষ। ইসরায়েলি পুলিশ উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে। দুপুরের দিকে একটি বড় দল নিয়ে আমাদের অফিসে হামলা চালায় ওরা। সম্প্রচারের কাজে ব্যবহৃত আমাদের বিভিন্ন সরঞ্জাম ভেঙে ফেলে তারা। আমরা ইসরায়েলের অবৈধ বসতি সম্প্রসারণ নিয়ে খবর প্রচার করছি। প্রতিদিনই ফিলিস্তিনি আন্দোলনকারীদের ওরা কিভাবে হত্যা করছে তার খবর জানাচ্ছি। ওদের বিরুদ্ধে কিছু বলা যাবে না, এ কেমন কথা? চলমান সংঘাতময় পরিস্থিতিতে ইসরায়েল ফিলিস্তিনের অর্থনীতি ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। মঙ্গলবার হেব্রনের চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক গণমাধ্যমকে জানান, হেব্রন বিনিয়োগকারীদের জন্য বাফার জোন হিসেবে পরিচিত হলেও ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলটিতে সহিংসতা বাড়ায় আরব বিনিয়োগকারীরা আগ্রহ হারাচ্ছে। এই এলাকায় এখন প্রতিদিন সংঘর্ষ ও ধরপাকড় চলছে। হেব্রনের H2 অঞ্চল বাফার জোন হিসেবে স্বীকৃত ছিল। এখন এই অঞ্চলে দোকানগুলোতে কোনো বেচা বিক্রি নেই। আরবদের এই অঞ্চলে প্রবেশের কড়াকড়ি করে দেয়, নতুন বিনিয়োগ হচ্ছে না। এদিকে চলমান আন্দোলনের জের ধরে ইসরায়েলের অধিকৃত প্রতিটি অঞ্চলে ফিলিস্তিনিদের ওপর নিপীড়ন চালাচ্ছে তেল আবিব। পূর্ব জেরুজালেমে ইসরায়েলের বিভিন্ন অফিসগুলোতে ফিলিস্তিনি কর্মীদের ছাঁটাই করা হচ্ছে বলে গণমাধ্যমকে জানিয়েছে কয়েকটি এনজিও। এমনকি কাজের বাইরেও ফিলিস্তিনিদের ইসরায়েলি দখলদারদের হামলার শিকার হতে হয় বলেও জানায় তারা। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। আফগানিস্তানের কুন্দুজ হাসপাতালে বিমান হামলার 1 মাস পর জেনেভায় একটি প্রতিবাদ সমাবেশে অংশ নিলেন ফ্রান্স ভিত্তিক দাতব্য সংস্থা মেডিসিন সায়েন্স ফ্রন্টিয়ার্স MSF এর 300 সদস্য ও মানবাধিকার কর্মীরা। ওই হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থী বলে অভিযোগ করে বিক্ষোভকারীরা। ওই হামলার নিরপেক্ষ তদন্তের দাবি করেন তারা। বিক্ষোভ সমাবেশ শুরুর আগে 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। 11 মাসে কুন্দুজে MSF পরিচালিত ওই হাসপাতালে বিমান হামলা চালানো হলে 22 জন নিহত হন। নিহতদের মধ্যে 12 জন MSF কর্মী এবং 3 শিশু সহ 10 জন রোগী ছিল বলে জানায় গণমাধ্যম। তুরস্কে বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে মঙ্গলবার জ্যেষ্ঠ সরকারি আমলা, পুলিশ কর্মকর্তা ও সাংবাদিক সহ 57 জনকে গ্রেফতার করেছে তুরস্ক পুলিশ। গ্রেফতারকৃতরা এরদোয়ান বিরোধী যুক্তরাষ্ট্র প্রবাসী ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের সমর্থক বলে জানিয়েছে গণমাধ্যম। পার্লামেন্ট নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পরপরই মঙ্গলবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সরকার বিরোধীদের আটক করা হয়। এদিকে সরকার বিরোধী খবর ও ছবি প্রচারের অভিযোগে এবং নির্বাচনের ফলাফল নিয়ে সঠিক তথ্য না দেয়ায় বামপন্থী ম্যাগাজিন নক্তার 2 সম্পাদক কেভেরি গুভেন ও মুরাদ কাপানকে ইস্তাম্বুল থেকে 58 সাংবাদিককে চাকরিচ্যুত করেছে তুর্কি প্রশাসন।
আফগানিস্তানে পাথর নিক্ষেপ করে রোকসানা নামে এক নারীকে হত্যার ভিডিও প্রকাশ করেছে স্থানীয় গণমাধ্যম। সোমবার প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায় আফগানিস্তানের ঘোর প্রদেশের ফিরোজকোহ শহরে তালেবান বিদ্রোহীরা এক নারীকে পাথর ছুঁড়ে হত্যার চেষ্টা করছে। এক পর্যায়ে ওই নারী প্রাণ বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করলেও তার উপর পাথর নিক্ষেপ থেমে থাকেনি। প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগে তাকে এই শাস্তি দেওয়া হয়েছে বলে জানায় গণমাধ্যম। তবে তালেবান বলছে মেয়েটি ব্যভিচারে লিপ্ত। এই হত্যাকাণ্ডের পেছনে তালেবান বিদ্রোহীদের দায়ী করেছে দেশটির সরকার। পশ্চিম লন্ডনের ব্র্যাকনেল শিল্পাঞ্চলে ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রুশ গণমাধ্যম আরটি জানিয়েছে বিস্ফোরণের ফলে ব্র্যাকনেলের রেল যোগাযোগও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের পরেই শিল্পাঞ্চলটিতে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করছে দমকল বাহিনী। তাদের সাথে মাঠে নেমেছে পুলিশও। প্রত্যক্ষদর্শীরা বলছে একটি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে সেখানে। লন্ডনের ডকল্যান্ডস লাইটস রেল স্টেশন ডিএলআরে মঙ্গলবার ধর্মঘট চলার কারণে ওই রুটে চলাচলকারী হাজার হাজার যাত্রীকে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়েছে। বিশেষত কানারি ওয়ারফ পাতাল রেল স্টেশনে সৃষ্টি হয় যাত্রীদের দীর্ঘ লাইন। চাকরির নিয়োগ প্রক্রিয়ায় জটিলতা সহ কয়েকটি ইস্যুতে 2 দিনের ধর্মঘটের ডাক দেয় ডিএলআর এর শ্রমিকরা। ধর্মঘটের কারণে বেশিরভাগ মানুষ বাসে ভ্রমণ করায় সেখানেও মানুষের ছিল উপচে পড়া ভিড়। অনেকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও কোনো বাস উঠতে পারেনি। এই কারণে এদিন বেশিরভাগ মানুষেরই গন্তব্যে পৌঁছাতে কয়েক ঘন্টা দেরি হয়ে যায়। যুদ্ধ, রাজনৈতিক অস্থিতিশীলতা আর দারিদ্র্যের কষাঘাতে মধ্যপ্রাচ্য, এশিয়া ও আফ্রিকার লাখ লাখ মানুষ আজ ইউরোপমুখী। পশ্চিম ইউরোপে অভিবাসীদের স্রোত ঠেকাতে দেশগুলোর প্রশাসন তাদের সীমান্তে কড়াকড়ি আরোপ করায় অনেকের মধ্যেই রাশিয়া হয়ে নরওয়ে পাড়ি জমানোর প্রবণতা দেখা দিয়েছে। কিন্তু অবৈধ এই পথ পাড়ি দিতে গিয়ে প্রায়শই ভয়াবহ বিপদের মুখে পড়তে হচ্ছে অভিবাসীদের। রাশিয়ার মুরমানস্ক অঞ্চলে থেকে থেকে তুষারপাত আর দমকা বাতাস জানান দিচ্ছে হাড় কাঁপানো শীত জেগে বসতে আর দেরি নেই। কিন্তু শীতের তীব্রতা তুচ্ছ হয়ে গেছে এই আফগান তরুণদের জন্য। বরফ পিচ্ছিল রাস্তায় হিমশীতল বাতাস উপেক্ষা করেই সাইকেলে চেপে তারা এগিয়ে চলেছে নরওয়ের পথে। রাশিয়ার আইনে সীমান্ত এলাকায় পায়ে হেঁটে চলা ও নরওয়ের আইনে সীমান্ত এলাকা থেকে বৈধ কাগজপত্র ছাড়া কাউকে গাড়িতে লিফট দেয়ায় নিষেধাজ্ঞা থাকায় সাইকেলকে সীমান্ত অতিক্রমের উপযুক্ত বাহন হিসেবে দেখছে তারা। আমরা সাইকেলে করে 17 কিলোমিটার পথ পাড়ি দিয়ে অবশেষে সীমান্তে পৌঁছাতে পেরেছি। গাড়িতে যেতে যে টাকার দরকার আমাদের তা নেই। এখান থেকে ছাড়পত্র নিয়ে ওপারে যেতে পারলেই হয়। এখনো অনেক দূর যাওয়ার বাকি। যে করেই হোক নরওয়ে আমাদের পৌঁছাতেই হবে। মস্কো আমাদের রাখতে চাচ্ছে না। তারা আমাদের কাজ দেয়নি, এমনকি দেশ ছেড়ে যাওয়ার প্রয়োজনীয় কাগজপত্রও দেয়নি। আমাদের আসলে আর কোনো উপায় নেই। রাশিয়ার নিকেল শহরে শরণার্থী শিবির থেকে আসা এই তরুণদের মতো অনেকেরই এখন লক্ষ্য এ পথে নরওয়েতে পাড়ি জমানো। কিন্তু এ উপায় অবৈধ হওয়ায় অনেককেই গুনতে হয় মোটা অঙ্কের জরিমানা। তবে যারা শেষ পর্যন্ত পৌঁছাতে পারেন তাদের সরাসরি নাম নিবন্ধনের ব্যবস্থা করে নরওয়ের কর্তৃপক্ষ। সিরিয়ার 6 সদস্যের এই পরিবারটি সুইডেনের নোরা শহরে আসার পেছনে রয়েছে 14 দিন পথ চলার দুর্বিষহ ইতিহাস। সিরিয়ার কামিশলি থেকে তারা তুরস্ক হয়ে গ্রিসে পৌঁছায় 21 অক্টোবর। সেখান থেকে শুরু হয় খলিল ও তার পরিবারের ইউরোপ যাত্রা। আমার সন্তান জ্ঞান হবার পর থেকে শুধু যুদ্ধ আর হানাহানি দেখেছে। অনেকবার দেশ ছাড়ার চিন্তা করেছি, কিন্তু সাহস হয়নি। স্ত্রী সন্তানদের নিয়ে এত দূরের যাত্রায় বের হওয়া অসম্ভব মনে হচ্ছিল, কিন্তু আমি পেরেছি। তুরস্ক থেকে যখন গ্রিসে এসেছি মনে হয়েছিল বুঝি সব শেষ। স্লোভেনিয়ায় ঠান্ডার মধ্যে খোলা আকাশের নিচে থেকেছি। খাবার পানিও কিছু ছিল না। কি অনিশ্চয়তা, কি নিদারুণ কষ্ট। শেষ পর্যন্ত যে পৌঁছতে পেরেছি বিশ্বাসই হচ্ছে না। সুইডেনে আসতে এই পরিবারটিকে পাড়ি দিতে হয়েছে মোট 7টি দেশের সীমান্ত। পদে পদে ছিল সীমান্তরক্ষীদের বাধা। কখন সীমান্ত খোলা হবে, আদৌ হবে কিনা, এমন অনিশ্চয়তা ছিল নিত্যদিনের সঙ্গী। বিস্কিট আর চকলেট খেয়ে কাটাতে হয়েছে দিনের পর দিন। সুইডেনে এরই মধ্যে 1 লাখ অভিবাসী প্রবেশ করেছে, যা বছর শেষে 1.5 লাখে ঠেকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সুইডেন সরকার তার দেশে সিরীয় শরণার্থীদের স্থায়ীভাবে বসবাস করার অনুমোদন দেওয়ার ঘোষণা দিলে দেশটিতে সিরীয় শরণার্থীদের সংখ্যা বাড়তেই থাকে। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ।
জলবায়ু পরিবর্তন বিষয়ক নীতির যথাযথ প্রয়োগ ও বিশ্বজুড়ে কার্বন নিঃসরণের হার কমিয়ে আনার বিষয়ে আলোচনা করতে মঙ্গলবার ব্রাজিলের রিও ডি জেনেরো শহরে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠক করেছে দেশটির পরিবেশ নেতারা। দ্য ক্লাইমেট চেঞ্জ উই আর অল রেসপন্সিবল শীর্ষক এই বৈঠকের পাশাপাশি বিনামূল্যে শিক্ষামূলক সেমিনার ও পরিবেশ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। 30 অক্টোবর থেকে শুরু হওয়া এই সম্মেলন চলবে 6 নভেম্বর পর্যন্ত। মঙ্গলবারের বৈঠকে বক্তব্য রাখেন ইউরোপীয় কমিশনের জলবায়ু পরিবর্তন বিষয়ক নেতা মিগুয়েল কানেতে ও ব্রাজিলের পরিবেশ মন্ত্রী ইসাবেলা টেইজেইরা। জলবায়ু পরিবর্তন রোধে বিশেষত মরুকরণ ঠেকাতে ইতিবাচক ভূমিকা রাখায় ব্রাজিল সরকারের ভূয়সী প্রশংসা করেন কেনেতে। আন্তর্জাতিক সময়ের এ পর্যায়ে ব্যবসা বাণিজ্যের খবর। বিশ্বের বিভিন্ন শাখা থেকে প্রায় 15,000 কর্মী ছাঁটাই করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এতে করে পরিচালনা খাতে $510 কোটি ব্যয় কমেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে এই পুনর্গঠন প্রক্রিয়ায় $300 কোটি খরচ হচ্ছে ব্যাংকটির। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে প্রায় $14 কোটি লোকসান হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ডের। অথচ গেল বছরের একই সময়ে মুনাফা হয়েছিল $150 কোটি। গেল এক বছরের হিসাবে এখনো পর্যন্ত 18.4% আয় কমেছে প্রতিষ্ঠানটির। এছাড়া মন্দ ঋণের পরিমাণও বেড়েছে আশঙ্কাজনক হারে। এই কারণে প্রতিষ্ঠানটি খরচ কমাতে চাইছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। বর্তমানে বিশ্বের বিভিন্ন শাখায় প্রতিষ্ঠানটির কর্মচারীর সংখ্যা প্রায় 86,000। Classified its clients into different categories, with those with political links now falling under high risk and likely to be affected by the move. যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে দেশটি টেলিকম কোম্পানি স্প্রিন্ট কর্পোরেশনের সাথে চুক্তি করল কিউবা। কিউবার টেলিকম প্রতিষ্ঠান ইটাক্সার সাথে এ চুক্তির মধ্য দিয়ে টেলিকমিউনিকেশন সেবায় উন্নয়ন হবে বলে প্রত্যাশা কিউবানদের। হাভানা আন্তর্জাতিক প্রদর্শনীতে কিউবার পক্ষ থেকে জানানো হয়, টেলিকম খাতের সম্প্রসারণে আরও 70টি দেশের অন্তত 600 কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হতে আগ্রহী কিউবা। এ প্রদর্শনীতে স্প্রিট সহ অংশ নিয়েছে যুক্তরাষ্ট্রের অন্তত 30টি প্রতিষ্ঠান। অতিরিক্ত কার্বন নিঃসরণ ত্রুটিযুক্ত ফোক্সওয়াগনের আরও গাড়ির খোঁজ পেয়েছে যুক্তরাষ্ট্রের যান চলাচল নিয়ন্ত্রক সংস্থা। নতুন অনুসন্ধানে ফোক্সওয়াগন সহ পোর্শে ও অডি মডেলের কমপক্ষে 10,000 ত্রুটিযুক্ত গাড়ির কথা জানিয়েছে সংস্থাটি। ত্রুটিযুক্ত এসব গাড়ির ডিজেল ইঞ্জিনে সফটওয়্যার জালিয়াতি করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের পরিবেশ নিরাপত্তা বিষয়ক সংস্থা ইপিএ। তবে এই অভিযোগ অস্বীকার করেছে ফোক্সওয়াগন। গেল অক্টোবরে কার্বন নিঃসরণের মাত্রা বেশি হয় প্রায় 1,10,00,000 গাড়ি ফিরিয়ে নেওয়ার ঘোষণা দেয় জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোক্সওয়াগন। ত্রুটিপূর্ণ এসব গাড়ি 2016 সালের শেষ দিকে মেরামত করা সম্ভব হবে বলেও জানায় প্রতিষ্ঠানটি। মেক্সিকোর করিমা আগ্নেয়গিরিতে আবারও অগ্নুৎপাতের ঘটনা ঘটেছে। রোববার সকালে দেশটির দক্ষিণাঞ্চলে অবস্থিত এই আগ্নেয়গিরিতে 5 বার অগ্নুৎপাতের ঘটনা ঘটে। এর ফলে 1500 মিটার দীর্ঘ ধোঁয়ায় মেঘ সৃষ্টি হয়। 2015 সালে মেক্সিকো এবং উত্তর আমেরিকার সক্রিয় আগ্নেয়গিরিগুলোর মধ্যে অন্যতম কলিমা। 1576 সালের পর থেকে এতে এখন পর্যন্ত 40 বার অগ্নুৎপাত হয়েছে। এর ফলে আশপাশের গ্রামগুলো ছায়ের আস্তরণে ঢেকে যায়। এর মধ্যে সবচেয়ে ভয়ানক অগ্নুৎপাতের ঘটনা ঘটে 1913 সালের 20 থেকে 24 জুলাই। স্পেনে আকস্মিক বন্যায় একটি নার্সিং হোমের 4 জনের মৃত্যু হয়েছে। সোমবার থেকে স্পেনের উত্তর পূর্বাঞ্চলের আগ্রামান্টে বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত হয়। ভারী বর্ষণের পর সৃষ্ট বন্যায় সিও নদীর পানি বেড়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। এতে তলিয়ে যায় রাস্তাঘাট ও বেশ কিছু ঘরবাড়ি। বন্যায় আগ্রামেন্টের রিবেরা ডি সিও নার্সিং হোমের নিচতলায় থাকা 4 বৃদ্ধ মারা গেছে এবং উদ্ধার করা হয়েছে আরও 5 জনকে। ইয়েমেনের হাদ্রামাত প্রদেশের আল মোকাল্লা শহরে ঘূর্ণিঝড় চাপালার প্রভাবে লন্ডভন্ড হয়ে গেছে আরব সাগরে উপকূলের বিস্তীর্ণ এলাকা। টানা বৃষ্টি ও ঝোড়ো বাতাসের কারণে শহরে ভূমিধস হয়েছে। তলিয়ে গেছে শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক।
ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য আবাসিক ভবন ও গাড়ি। এ অবস্থায় উপকূলীয় এলাকার অন্তত ৬,০০০ বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। অনেকেই বাধ্য হয়ে অপেক্ষাকৃত উঁচু ভূমিতে ও হাসপাতালে আশ্রয় নিয়েছেন। ঘূর্ণিঝড়টি সর্বপ্রথম সোকোত্রা শহরের দুর্গম এলাকায় আঘাত হানলে ৩ জনের মৃত্যু হয়। গৃহহীন হয়ে পড়ে শত শত মানুষ। বালহাফ শহরে আঘাত হানার পর ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে যাবে বলে জানায় দেশটির আবহাওয়াবিদরা। আন্তর্জাতিক সময়ের এই পর্যায়ে থাকছে অন্যরকম এক খবর। কানাডার এক শিল্পী অনন্য দক্ষতায় কিভাবে রং, তুলি আর কাগজের ক্যানভাস ছাড়াই ফুটিয়ে তোলেন তার শিল্পকর্ম, সেই খবরই থাকছে এবার। দেখে হ্যালোইন পার্টির আয়োজন চলছে বলে ভাবছেন তো? গ্লাস ভরা রং বেরঙের এই বস্তু আসলে কোমল পানীয় নয়, এগুলো রঙিন পানি। সাদা পানিতে এমন রং গুলে গ্লাসে সাজিয়ে রাখা হচ্ছে। ভাবছেন কেনই বা কেউ পানিতে রং মিশিয়ে এমন গ্লাসে ভরে রাখবেন, আর কেনই বা তার জন্য চলবে এত আয়োজন? এর কারণ সার্জ বেলো। কানাডার এই শিল্পী তার ভিন্নধর্মী শিল্পকর্মের জন্য বিখ্যাত। দূরদৃষ্টি, অধ্যবসায়, একাগ্রতা, দক্ষতা ও সৃজনশীলতা দিয়ে তিনি একের পর এক শিল্পকর্ম তৈরি করে তাক লাগিয়ে দিচ্ছেন সবাইকে। এবারও ব্যতিক্রম নয়। টানা ৬২ ঘন্টা কাজ করে তিনি এবার তৈরি করেছেন পানি চিত্র। এতে আবার ১০০ জন স্বেচ্ছাসেবী তাকে সাহায্য করেছেন। ব্যবহৃত হয়েছে ১৫,০০০ লিটার পানি, প্রায় ৭ কাপ রং এবং ৬৬,০০০ কাপ। আর এই শিল্পকর্মটির ছবি তুলতে ফটোগ্রাফারকে লিফটিং যন্ত্র দিয়ে তোলা হয় দোতলা সমান উঁচুতে। সবশেষে যখন ছবি তোলা হয় সার্জের শিল্পকর্মের, তখন আর কি আবারও অবাক হয়ে যান সবাই তার এই কাজ দেখে। তানজিম মুনিয়া, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সংঘর্ষ এড়াতে সিরিয়ার আকাশে রুশ মার্কিন যৌথ বিমান মহড়া। সংকট সমাধানে আসাদের ক্ষমতায় থাকা না থাকা গুরুত্বপূর্ণ নয় বলছে রাশিয়া। রুশ বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে কোনো উত্তপ্ত বলয় প্রবেশ করেছিল জানালেন তদন্তকারীরা। যাত্রীদের লাশ শনাক্তকরণ প্রক্রিয়া শুরু। প্রথমবারের মতো শান্তি আলোচনায় বসতে যাচ্ছে তাইওয়ান ও চীন। এই সিদ্ধান্তের বিরোধিতা করে তাইপেতে বিক্ষোভ। এবং সীমান্তে অব্যাহত বিক্ষোভের ঘটনায় নেপালে দেখা দিয়েছে জ্বালানি সংকট। পুলিশের গুলিতে ভারতীয় নিহতের ঘটনায় নয়াদিল্লির বিচার দাবি। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়ের।